বুঝতে পারলাম, আমরা এতদিন মনে করতাম ভারতের সরকার আমাদের বাংলাদেশ বিরোধী। এখন দেখলাম যে ভারতের সিংহভাগ জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ, তারা তো ভোট দিয়ে আহ, যতই কারচুপির অভিযোগ হোক, তারা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। তারাও এখন দেখছি যে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে। এই কারণটা এই কারণটাই বলছি যে তারেক রহমানের পক্ষে কাছে এখন অনেকগুলো সুযোগ এসেছে, যেটা আমরা বারবার গত 7 বছর 8 বছরে কিন্তু বারবার বলেছি যে বাংলাদেশকে যদি ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হয়, কখনো যদি হাসিনা এখান থেকে পতিত হয়, বিতাড়িত হয়, তাহলে যেই সরকারটা আসবে, জাতীয়তাবাদী সরকার বা গণজাগরণের সরকার, তাদেরকে কিন্তু অন্যদিকে তাকাতে হবে। শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না, সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না। কারণ আমাদের 3 দিক দিয়ে ভারত পরিবেষ্টিত, এরকম অনেক দেশ আছে। কিউবা একেবারে আমেরিকার পেটের ভিতর, আপনি গিয়েছেন কিনা জানি না। কিউবা আমেরিকার থেকে 60 মাইল দূরে, মাত্র ফ্লোরিডার থেকে ঘন্টা দেড়েক লাগে বোটে করে গেলে, হাই স্পিড বোটে করে গেলে। সেটা পর্যন্ত আজকে এত বছর, আপনার আমার জন্মের পর থেকে আরো আগে থেকে শুনে আসছি, এটা জ্ঞান হওয়ার পর থেকে, কিউবাকে আমেরিকা কোনোভাবেই হাতে আনতে পারে না। তারা সেই ছোট্ট দেশ, দ্বীপের মতো দেশ। আপনি বিশ্বাস করবেন না, কিউবাতে এখনো পর্যন্ত 1960 সালের সেই গাড়ি, যে ভক্সওয়াগন বিটল, এই গাড়িগুলো 1960-62 সালের গাড়ি, এগুলাকে তারা রিপেয়ার করে, মোটিভেট করে এগুলাকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয়। মানুষ হয়তো হাসাহাসি করে এটা দিয়ে, কিন্তু তাদের জাতীয়তা বোধ, তারা আমেরিকান লেটেস্ট গাড়ি আনতে পারে, কিন্তু তারা আমেরিকার কাছে মাথা নোয়াবে না। এই যে জাতীয়তা বোধ, এই যে আত্মসম্মান, এই আত্মসম্মানটা আমাদেরও আছে, কিন্তু আমাদের নেতাদের থাকে না। যারা ক্ষমতায় যায়, তারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে আমাদেরকে। ভাই, ওই যে অনেকে বলে ভারতের সাথে কি প্রবলেম করা যায়? আরে প্রবলেম তো আপনাকে করতে হবে না। এটাও বলে নাই ভারতের দেওয়া 3টি শর্ত মেনে তাকে রহমান দেশে ফিরেছেন। এগুলো সবই আছে, কিন্তু এখন যখন এই গত সপ্তাহে একটা সিগনিফিকেন্ট কথা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই কথাটাতেই কিন্তু শুরু হয়েছে কিন্তু, যে আমরা তিস্তা, আমাদের জীবন মরণ সমস্যা, এটা সমাধানের জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকবো না। এই কথাটার মানে হচ্ছে, সো ফার বাংলাদেশ ওয়াজ ওয়েটিং, কারণ চায়না কিন্তু 1.5 বছর আগে বা 2 বছর আগে কিন্তু প্রস্তাব দিয়ে রেখেছে, এবং ইউনুসের সময় কথাবার্তা হয়েছে, তারা অনেক টাকা, প্রায় $4-5 বিলিয়ন ইনভেস্ট করবে, এটা করে দেবে। কিন্তু ভারত আবার বলেছে যে আমরাও এটা করতে চাই। তারা এটাকে মনোপলি মনে করে, বাংলাদেশ যেন এটা চায়না দিয়ে করুক আর যাকে দিয়ে করুক, ভারতকে দিয়ে যেন না করে। আরে ভাই, যেই আপনার ক্ষতিটা করলো, তাকে দিয়ে আপনি আপনার এই সেই বাড়িটা যে ধ্বংস করলো, তাকেই আপনি বাড়ির পুনর্নির্মাণের কন্ট্রাক্ট দিচ্ছেন। এটা তো হতে পারে না। এটা 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 কোনো বিশ্বে, কোনো পৃথিবীর কোনো জায়গাতে নৈতিকভাবে কোনো মানুষ মেনে নিতে পারে না। আমি এটাই বলি যে তারেক রহমান যেটা এখন নিয়েছেন, আমরা বারবার, আমি গত পরশুদিন আমি লাইভে বলেছি যে বাংলাদেশকে এখন, বাংলাদেশের যারা বন্ধু আছে, এবং এদিকে মালয়েশিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর, এদিকে পাকিস্তান, চায়না, এদের কাছ থেকে বাংলাদেশকে বিভিন্ন পণ্য ইম্পোর্ট করতে হবে আরো সস্তায়। তাতে করে বাংলাদেশ, এই যে ভারতের সাথে সম্পর্কটা, এটা তো আমরা করছি না ভাই। ভিসা তো আমরা বন্ধ করে দিইনি, ওরা আমাদের ভিসা বন্ধ করে দিল ইউনিশ সরকারের আমলে। ওরা এখন বলছে বর্ডার টোটালি সিল করে দেয়া হবে, এবং বর্ডারের মধ্যে কতগুলি খাল কাটা হবে, ওখানে ওখানে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। বিশ্বের ইতিহাসে আমার মনে হয় এখন পর্যন্ত কোনো দেশ এটা করেনি, এবং আন্তর্জাতিক সৌজন্যবোধের পরিপন্থী। জাতিসংঘ এটাকে মানে কি নাম জানি না, যে সাপ এবং ছেড়ে দিবেন কেন? বাংলাদেশেরই কি খালি ভারতে যায়? ভারতীয় যে 10 লাখ 15 লাখ এখানে আছে, তারা কিভাবে এসছে? প্লেনে এসছে। তো প্লেনটা কি তারা কি মানে ভারত থেকে ল্যান্ড করে বাংলাদেশে ল্যান্ড করেনি? তারা যেখানে কাজ করছে বিনা ভিসায়, বিনা ওয়ার্ক পারমিটে, এটা কি বাংলাদেশ কিছু করছে? কারণ আমরা চাই যে ঠিক আছে, সবাই ভালো মতো থাকুক, ভারত আমাদের সাথে 3 দিক দিকে পরিবেষ্টিত, ভারতকে আমাদের দরকার, বা ভারতেরও আমাদেরকে দরকার। 7 সিস্টার যে চিকেন নেকটাকে যদি কন্ট্রোল করতে হয়, এগুলি ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো সবই করবে। আমি যেটা যেটা ইম্পর্টেন্ট দেখি, এতদিন পর্যন্ত ভারত বলেছে, মোদী সরকার বলেছে যে তিস্তা প্রজেক্টের পানি মমতা ব্যানার্জি দিচ্ছে না, যেহেতু মমতা ব্যানার্জি ছিল তৃণমূল কংগ্রেস তার বিরোধী। এখন তো ভারতের দাদা বাবুর মোদী সরকার এসছে, এখন মোদীর সাপোর্টের সরকার এসছে, শুভেন্দু অধিকারী। এখন দেখি তো ভারত পানিটা ছাড়ুক তো। এই যে ভদ্রলোক এখন চুপ করে আছেন কেন? খুব তো বলছিলেন, ওই যে আমাদের বেগম খালেদা জিয়ার যে সেই ঐতিহাসিক যে কথা, খুব তো বলছিলেন। এখন বলুন তো জনাব মোদী, এখন পানিটা কেন দিচ্ছেন না? দিয়ে দেন তাড়াতাড়ি, দেখি দেয় কিনা। একটা এখানে এই কথার মধ্যে এখনই বোঝা যায় যে রাজনৈতিক হঠকারিতা এবং আন্তর্জাতিক মহলে যে তারা যে একটা মিথ্যা কথা বলার একটা অভ্যাস, এবং শেখ হাসিনাকে বাংলাদেশের এত বড় একটা গণহত্যাকারী, এতদিন স্বৈরাচারী শাসন করার পরে তাকে যে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছেন, এবং তাকে আপনি ওখানে এখনো রেখেছেন, মানবতার খাতিরে নাকি তাকে রেখেছেন,
তাকে যতক্ষণ ওখানে রাখবেন ততক্ষণ আপনি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবেন না। সরকারের পক্ষে বলতে পারে, যেই সরকার আসুক, তারেক সরকার, অন্য সরকার, কিন্তু জনগণের মনের হৃদয়কে অর্জন করতে হলে ভারতকে আরো অনেক কিছু করতে হবে। বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন এবং বিশেষ করে মুসলমানদের উপরে যে অত্যাচার। আজকে দেখলাম বক্তৃতা ওখানকার এক নেত্রী দিচ্ছে যে মোড়ে মোড়ে শুয়োরের মাংসের দোকান খোলা হবে এবং এদেরকে কোনোভাবে তাদেরকে মোল্লা দেখলি তাদেরকে পেটানো হবে, তাদেরকে কেটে দেওয়া হবে, কাঁচি দিয়ে তাদের বিশেষ অঙ্গ কেটে দেওয়া হবে। এই ধরনের বক্তৃতা তাদের সমস্ত ভিডিওতে, সমস্ত প্রচার মাধ্যমে চলছে। আর একজন তো বলেছেন, এবং এগুলো কিন্তু নরমালাইজ, মানে নরমালাইজ করা হচ্ছে এই ধরনের বক্তব্য। এটা নরমালাইজ, মানে বাংলাদেশ হলো এখানে ঐতিহাসিকভাবে বাংলাদেশ কেন আছে, এটা একটা বিরাট একটা অপরাধ বাংলাদেশের জন্য। এখন বাংলাদেশ তো এখান থেকে উড়ে যেতে পারবে না, মুছে যেতে পারবে না। এটা তো ঐতিহাসিক ভাবে হাজার হাজার বছর ধরে এখানে এই জায়গাটাতে আমাদের পূর্বপুরুষরা ছিল, আমরা আছি, এটা আমাদের দেশ। এখন আমরা কি অপরাধে এখানে, এখন আমাদেরকে এখান থেকে কি অন্য জায়গায় কোনো ফেলে দেবে কিনা, বের করে দিবি কিনা, এরকম মনে হয় যে 47-এ পাকিস্তান হওয়ার কারণেই আমরা এই শুভেন্দুদের হাত থেকে বেঁচে গিয়েছি, না হলে আমাদের অবস্থা ওই মানে ভারতের কাশ্মীরের মতো হইতো। 100% ভাই সুমন্ত। এই যে 47 নিয়ে কথা হয়, 47 নিয়ে যখন কথা বলে যারা জানে না, এই যে বিএনপি জ্বালানি মন্ত্রী ভদ্রলোক, উনি বহুদিন কোথায় জানি ছিলেন, উনি এখন বাংলাদেশে এসছেন, টুকু সাহেব, শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু, ব্যাংক ডাকাতিও ছিলেন উনি। উনি বললেন, সংসদে বললেন যে আমরা 47-কে স্বীকার করি না। তার মানে অবিভক্ত ভারত উনি লালন করতে পারে, এটা পার্সোনাল ব্যাপার। কিন্তু 47-এ যে পাকিস্তান হলো, এই পাকিস্তানের প্রস্তাবক কে ছিল? ওনারা কি এটা মানুষকে বলেন? পাকিস্তানের প্রস্তাবক তো মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন না, যিনি তখন অল মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগের যিনি সভাপতি ছিলেন। পাকিস্তানের প্রস্তাব করেছিলেন আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালি শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাবে 1940 সালের মার্চে উনি দিয়েছেন। আমি নিজে গিয়ে লাহোরে দেখেছি, ওখানের মধ্যে ওনার সেই প্রস্তাব, পাকিস্তান প্রস্তাবটা বাংলায় ওখানের মধ্যে খোদাই করা আছে এবং ওনার ছবি দেওয়া জাদুঘরে। ওরা এগুলো মুভ করেনি। ইতিহাস কথা বলে তো বাঙালিরাই তো পাকিস্তান তৈরি করেছে। আপনারা কেন মানুষকে ভুল বোঝান যে পাকিস্তানিরা পাকিস্তান বানিয়েছে আমাদেরকে শোষণ করার জন্য এবং আমাদেরকে অত্যাচার করার জন্য, আমাদের ভাষায় কথা বলতে দেবে না? এইসব ফালতু কথা মানুষকে কেন বলেন? 47 না হলে আমরা আজকে থাকতামও না, এই দেশও হইতো না কোনোদিনও। 47 হওয়াতেই, পটভূমি হওয়াতেই 52 হয়েছে, 52 থেকে 69 হয়েছে, 71 হয়েছে। প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে এসেছে। আমি তো হঠাৎ করে বলতে পারি না মিশন সাহেবের বাবা ছিল কিন্তু দাদা বলে কেউ ছিল না, উনি ওনার বাবাই প্রথম, এটা তো হয় না। তার তো অবশ্যই দাদা ছিল, দাদার দাদা ছিল, একটা ফ্যামিলি ট্রি থাকে। তো ওনারা এখন কাকে খুশি করতে চায়? অখণ্ড ভারত চায়, হৃদয় লালন করে, অসুবিধা নেই। শুভেন্দু বাবু আছে, শুভেন্দু বাবু নাকি একজন ভালো জ্বালানি মন্ত্রী খুঁজছেন, তো ওখানে চাকরি আছে, যেতে পারবেন। চিফ হুইপ বলতেছে আজকে এই জুলাই আন্দোলন নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণা হয়েছিল, তার কবিতা গান পাঠ করে নাকি পাবলিক অনুপ্রেরণা পেয়েছিল জুলাই আন্দোলনে। না না, আপনি তো এটা আসল কথাটাই বললেন না। চিফ হুইপ সাহেব নুরুল ইসলাম মনি সাহেব, ওনাকে তো মনে করতাম মোটামুটি ভালো। উনি বলেছেন রবীন্দ্রনাথ নাকি তার গল্প, গান, কবিতায় জিয়া রহমানের কথা অসংখ্যবার বলেছেন। কেন বললেন? মানে জিয়া রহমানের কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ, জিয়া রহমানের কথা বলেছেন। মানে জিয়া রহমানের হয়তো বিভিন্ন কাজকর্ম উনি নাকি কিভাবে আমি বলেছেন জানি না, এটা নিয়ে দেখলাম নিউজ হয়েছে। এই যে এই জিনিসগুলি, এগুলি কি চাটুকারিতার চূড়ান্ত না? এটা ওই যে জিয়া রহমান ক্ষমতার আগে মারা গিয়েছেন, ওই যে ভরা ওই যে ধন নয় মান নয় এতটুকু বাসা, ওই যে আমার গোলা ভরা ধান, ধানের শীষ, ওইটা জিয়া রহমান কথা বলেছেন। জিয়া রহমানকে তখনই উনি জানতেন, উনি ধানের শীষ বলবেন, ওইটাকে ওই ধানের শীষ জিয়া রহমানের প্রতীক হবে। এগুলা, এই ধরনের কথাবার্তা, এগুলি চাটুকারিতা। ওনাদের আর কত কিছু দরকার? ওই 17-18 বছর কিছু পায়নি তো, এখন পেয়ে বুঝতে পারছেন না, খাবে না, ঘুমাবে না, করবে। এগুলি লজ্জা লাগে বলতে, খুব লজ্জা লাগে। এগুলো আমরা শুনতে চাই না এদের কাছে। এখনো দেখেছি যে বেগম জিয়া মৃত্যুর পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছেন এবং নির্বাচনের পরে ভারতের কাছ থেকে একটা ভালো বার্তা এসেছে এবং ভিসা আস্তে আস্তে চালু করা হবে বলে বলা হচ্ছে। এটা আমরা চাইবা না, বাংলাদেশের প্রচুর লোক ভারতে চিকিৎসার জন্য যায়, যে কারণে যায়, টুরিস্টের জন্য যায়, বিভিন্ন কারণে যায়। ভিসা চালু হবে এবং ভারতের সঙ্গে বিভিন্ন কূটনৈতিক আদান প্রদান এটাও বাড়তেছে। আবার দেখতেছি যে পাকিস্তানেও গিয়েছে বিমান বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ দল। আবার চীনের সঙ্গেও যে চুক্তিগুলো আছে এগুলো হবে, সবকিছু হবে। আবার চট্টগ্রামের মিরেশ্বরাইতে ভারতকে জমি দিয়েছে, ওটা বাদ দিয়ে তুরস্ককে দিয়েছে ইপিজেড তৈরিতে ড্রোন তৈরি কারখানা করবে, ওটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তাহলে এখানে কি আমরা বলতে পারি কিনা যে তারেক রহমানের পররাষ্ট্রনীতি হচ্ছে আসলে সবাইকেই খুশি করা,
নাকি আমরা এটা এটা বলতে পারি জনাব মারুফ রাজু, যে তারেক রহমান সরকারটা আসলে শুধুমাত্র আমেরিকার দালালি করতেছে, আমেরিকা যেভাবে বলে সেভাবেই করে, তো আমেরিকা এই আসলে কিছু কথাগুলো নিজের দিকে রাখে, কিছু আসলে ভারতকে, কিছু পাকিস্তানকে, এরকম। দেখেন, আমেরিকা তো ডাইরেক্টলি ওরা কোনো কিছু করে না, ওরা করে ইনডিরেক্টলি। এখন একটা পর্যায়ে যে তারেক রহমান উপলব্ধি করতে পেরেছেন, আমি শিওর 100%, আমি নিজেই বুঝেছি যে বাংলাদেশের এখন টাকা দরকার, উই নিড মানি। আমেরিকার যে কন্ডিশন, আমেরিকার যে অবস্থা, তারা বিভিন্ন জায়গাতে 10 জায়গাতে হাত দিয়ে এখন যে অবস্থায় পড়েছে। আমি তো কানাডা থাকি, আমি তো আমেরিকান ইকোনমি, আমাদের সাথে তাদের ট্রেড ওয়ার চলছে এখন, আমাদের সাথে খুব খারাপ অবস্থা, আমাদেরকে এখন ভিসা টিসা দেবে না বলে যেতে যেতে আমরা যেতেও চাই না। এইভাবে এখন কিন্তু তারেক রহমান যে চায়নার দিকে তাকাচ্ছে, পাকিস্তানের দিকে তাকাচ্ছেন, টার্কির দিকে তাকাচ্ছেন, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। কারণ উনি বুঝতে পেরেছেন আমাদের টাকা দরকার। চায়নার কাছে পৃথিবীর মধ্যে এখন যেই দেশ বলেন যা বলেন, চায়নার কাছে আছে উদ্বৃত্ত টাকা। তারা কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের কাছে সারপ্লাস আছে, এবং আমেরিকাও তাদের কাছে অনেক টাকা দেনা, অনেকেই দেনা তাদের কাছে। এখন চায়নার এই টাকাগুলোকে, কিছু টাকা যদি আমাদের এখানে ইনভেস্ট করে, তিস্তা প্রকল্প, অন্যান্য প্রকল্পে, এটা আমার জন্য ইতিবাচক হবে। সাথে সাথে ইন্ডিয়ার সাথে যে এরা যে বলে, যে শুভেন্দু অধিকারী যে বলেছেন যে বাংলাদেশকে নাকি যুদ্ধে কয়েকদিন না কয়েক মিনিটের মধ্যে ফয়সালা হয়ে যাবে, আমি খুব খুব আনন্দিত হয়েছি উনি এটা বলেছেন। হ্যাঁ, ওনাদের এইসব বীরত্ব তো আমরা ওই বলিউডের মুভি টুবিতে, ওই যে বিভিন্ন ঋত্বিক রোশনের সিনেমা টিনেমা দেখে, আবার ইতিপূর্বে আমরা হলিউডেও দেখতাম ভিয়েতনাম যুদ্ধের সময় র্যাম্বো 1, র্যাম্বো 2, র্যাম্বো 3। আরে বাপ রে বাপ, এদিকে হেরে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, পালানোর জায়গা পাচ্ছে না, এখানে মুভি বানাচ্ছে। ট্রাম্প তো মনে করছিল যে ইরান প্রথম দিনই শেষ হয়ে যাবে। না না, 6 ঘন্টার মধ্যে ইরানে 2 ঘন্টা, এগুলি তো বলে। তো ওনারা আসেন, আমি বলি দাদা, শুভেন্দু অধিকারী দাদা, আপনি আসেন, শেখ হাসিনার থেকেও কিছু উপদেশ নেন, পরামর্শ নেন, ওনাকে প্রধান পরামর্শক রাখতে পারেন। আসেন বাংলাদেশে, ঢুকলে এখান থেকে বাইরে হওয়ার কোন রাস্তা আপনারা পান কিনা? আপনাদের এই সেনাবাহিনী, যে সেনাবাহিনী 75 সালে 15ই আগস্টের এত বড় একটা ঘটনার পরেও ভারতপন্থী সরকারকে উৎখাত করা হলো, সবাইকে হত্যা করা হলো, একটা লোকও আপনারা পাঠান নাই। এটা তো আপনাদের ইতিহাস, এটা তো বাস্তব সত্য কথা। 6 ঘন্টার ভিতরে মোস্তাক সরকারকে আপনারা স্বীকৃতি দিয়ে দিয়েছেন। শেখ হাসিনা, শেখ রেহানাকে আপনারা আশ্রয় দিয়েছেন, ঠিক আছে, কিন্তু গরু মরে জুতা দান। আপনারা যে ভারতকে যে বন্ধু মনে করে, এবারে তো 5ই আগস্টে যে এত বড় একটা ঘটনা হলো, শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেলেন এক কাপড়ে, ওনাকে তো ভারত নিয়ে গেল না, এসে ভারতের সেনাবাহিনী তো পাঠালো না আমাদেরকে ওনাকে রক্ষা করতে, পাঠালো না কেন? ওদের এই সাহস নাই। মুখে মুখে বড় বড় কথা, বলিউডের সিনেমা, আর নির্যাতন করতে পারে খালি অসহায় এবং গরিব এবং সংখ্যালঘুদেরকে তারা নির্যাতন করতে পারে। আজকে দেখলাম একটা মাংসের কারখানা এখানে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো কলকাতায়। এগুলা কেন বারবার হচ্ছে? তারা বলছে এটা হিন্দু দেশ, এখানে কোনো মুসলমান থাকতে পারে না। এটা বিশ্বের ইতিহাসে এরকম হয়েছে কিনা আর কোথাও আমি জানি। তাই দেখেন, এই যে সিরাজ উদ্যান, নবাব সিরাজউদ্দৌলার নামে সিরাজ উদ্যান, সেই সিরাজ উদ্যানকে নাম বাদ দিয়ে নাম রাখা হলো শিবাজি উদ্যান। অথচ ওরা জানে না যে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু ছিল এই বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি, আর শিবাজি ছিল বর্গী। ওই যে কথায় আছে না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। যেই শিবাজির বর্গীরা এই কলকাতা এলাকায় ডাকাতি করে বেড়াতো, মানুষকে মারতো, সেই শিবাজির নাম লাগিয়েছে ছত্রপতি শিবাজি পার্ক, সিরাজউদ্দৌলার পার্কের নাম বাদ দিয়ে। তো এরা আসলে ইতিহাসও পড়তে চায় না, কারণ ওই শিবাজি হিন্দু, বাস সে ডাকাত করবে। ওই যে মুর্শিদাবাদ, যে ওটা তো মুর্শিদ কুলি খা, তার নামে সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন উনি, ওনার নামে। তারপরে করিমগঞ্জ এখানে অনেক মুসলিম আছে, কারণ এগুলো তো দীর্ঘদিনের ঐতিহ্য। তো এগুলো তারা পরিবর্তন করবে, তারা করুক, কিন্তু আমার ওদের পরিবর্তন নিয়ে আমি চিন্তিত না ভাই, আমি মোটেও এতে দুঃখিত না। তারা তাদের যাচ্ছে করুক। আমাদের বাংলাদেশে যে আমরা যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, জমিদার সাহেবকে নিয়ে যে এত উচ্ছ্বসিত, লজ্জাটা আমাদের হওয়া উচিত। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50-60 বছর পর্যন্ত এখানে ওপেন হতে পারেনি। উনি এখানে বিরোধিতা করেছেন, ঢাকায় কিসের বিশ্ববিদ্যালয় হবে, এখানে সব ডোম চন্ডাল নিচু শ্রেণীর হিন্দুরা থাকে। তার নামে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়, জন্মবার্ষিকী পালন করা হয়। মানুষে যে সূর্য স্নান করে, সকালবেলা যে রবীন্দ্র সঙ্গীত করে সূর্যকে প্রণাম দেয়। আর যেই নবাব সলিমুল্লাহ এই জায়গাটা দিয়ে গেলেন, 600 একর জায়গা প্লাস তার টাকা বিশ্ববিদ্যালয় করলেন, তার নামটাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে না। উনি কে ছিলেন, কোথা থেকে এসছেন, কি তার পরিচয়, কি তার শিক্ষাগত, কেউ জানে না।
এটাই বাংলাদেশের জন্য আইরনি, দুঃখ। আপনার কি মনে হয় যে বিএনপির পক্ষ থেকে যেভাবে এইবার রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্ম মৃত্যুবার্ষিকী এগুলো ফলো করে মানে সেলিব্রেট করা হচ্ছে, তার মানে কি এটা বিএনপি আসলে তাদের মানে ভোট ব্যাংক মানে ইয়ে করতে চায় আর কি? যে আপনি জানেন যে আমরা চাইবার না চাই কিছু লোক আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে তার ধর্ম হিসাবে মানে আর কি, যেটা আমাদের ধর্ম। সুতরাং বিএনপি চিন্তা করলো যে এদের একটু প্রশংসা করলে তারা পরবর্তীতে আমাদেরকে ভোট দিবে। এটা আপনি একটু আগে কথা কিন্তু বলেছেন, এই কথাটার উত্তরটা আপনি দিয়েছেন আমাকে, আপনি দিয়ে দিয়েছেন উত্তরটা, যে তারেক রহমান সব দিককে ম্যানেজ করার চেষ্টা করছেন। সেটা একদিক দিয়ে সেফ বাট ডেঞ্জারাস অলসো, ইনক্লুডিং বিএনপি জামাত, সরি ইনক্লুডিং আপনি জামাত এনসিপি। না, বহির্বিশ্বের কথার আগে বলছি আর কি, হ্যাঁ, যে এই যে ভারতকে আপনাকে এই রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আপনি একটু ভালো করে একটু তেল টেল দেন, তার নামে জাতীয় সঙ্গীত হয়েছে, এই হয়েছে, তার দেখা, তাহলে মনে করেন ভারত একটু আশ্বস্ত থাকলো, এরা তো আমাদের লোককে সম্মান করছে, আমাদেরকে এই করছে, রবীন্দ্র এই করছে সেই করছে। আমার মনে হয় এটা ধারণা, উনি সব দিক দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা ভালো, কিন্তু কিছু কিছু জিনিস ম্যানেজ করা যায় না। কিছু কিছু জিনিস ম্যানেজ করতে গেলে আপনার নিজের অস্তিত্বই থাকে না। এই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এই তার গান নিয়ে পূজা করতে হবে এবং তার গানকে আমাদের জাতীয় সঙ্গীত করতে হবে, যে জাতীয় সঙ্গীত, এই গানটা কোনো আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই নাই। এটা লেখা হয়েছিল ওই 1900 সালে যখন বঙ্গভঙ্গ নিয়ে তৎকালীন যে রাজা ছিলেন জর্জ, মনে হয় সপ্ত জর্জ ইংল্যান্ডের, তার নামে স্তুতি করে এই গানটা লেখা হয়েছিল। এখন এই গানটা হয়ে গেছে আমাদের জাতীয় সঙ্গীত। কি জন্য আমাদের জাতীয় সঙ্গীত আমি জানি না, তবে এটা অদূর ভবিষ্যতে অবশ্যই অবশ্যই এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে। বিএনপি সরকার কি বললো আর আওয়ামী লীগ সরকার কি বললো এটা বড় কথা না, জনগণ কি চাইলো কি বললো এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা জনগণকে সবসময় ইগনোর করি, যে ভোট পাই, যে এটাকে পার্মানেন্ট মনে করি। ভোট তো টেম্পোরারি ভাই, 5 বছর জন্য, যদি নির্বাচন 5 বছর পরে হয়, আর এর আগে নির্বাচন হয় তো ইট ইজ এ টেম্পোরারি থিং, অলওয়েজ চেঞ্জিং, অলওয়েজ আপডেটিং। তো মানুষকে একেবারে পার্মানেন্টলি নিজের লোক মনে করা ভুল। আর সাথে সাথে আওয়ামী লীগ তো রয়েছে, আওয়ামী লীগের লোকজন, সমর্থক, কর্মী, তারা তো এখনো আছে, তারা তো বেঁচে আছে, তাদেরকে তো আর আপনি নিঃশেষ করে দিতে পারবেন না, সম্ভব না। কিন্তু তারা তো এখনো আছে, তারা বিভিন্ন ভাবে ক্যারিকুলাম করবে, তারা চেষ্টা করবে। জাতীয় পার্টির এলিমেন্টটাও আছে, বাংলাদেশের বিরোধী যে এলিমেন্ট আছে। এই জন্য এই যে সব জায়গায় চেষ্টা করার গুড সাইড হলো চায়না সাইডে এবং পাকিস্তান সাইডে, যে যুদ্ধ বিমান চায়নার থেকে আনা হবে, অত্যাধুনিক যুদ্ধ বিমান পাকিস্তানের তত্ত্বাবধানে, টার্কির থেকে কি কি জানি আনা হবে, আপনি বললেন ড্রোন, খুব অত্যাধুনিক ড্রোন করবে। এগুলা করলে এগুলা কিন্তু চেক এন্ড ব্যালেন্স। দেখেন ভাই, আপনি কিন্তু পারমাণবিক নিয়ে যে এত কথা হয়, পারমাণবিক অস্ত্র যদি আজকে কারো কাছে না থাকতো একটা কথা ছিল, কিন্তু একটা দেশের কাছে, দুইটা দেশের কাছে থাকলে একটা কথা ছিল। এখন এখানে কয়েকটা দেশের কাছে আছে, অধিকাংশ দেশের কাছে নাই। এই দেশগুলো কিন্তু তারা অন্য অধিকাংশকে এখন রুল করছে, বিকজ তাদের কাছে আছে। গত পরশুদিন কিন্তু ভারত একটা মানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যেটা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটা কিন্তু কক্সবাজার সি বিচ থেকে দেখা গিয়েছে। আপনি দেখেছেন ভিডিওটা? আল্লাহ জানে ভাই, আমি ভিডিও দেখেছি। মানে ভারতের এইসব ইয়েটি আমি বিশ্বাস করি না। ওদের একটা বিমান দেখলাম ইয়েতে, কোথায় জানি, শোতে, উপর থেকে নিচে পড়ে গেল, অনেক টাকা দিয়ে বানিয়েছে। এগুলো আমার কাছে বলিউডের সিনেমা মনে হয়, সত্য কথা। আমি এগুলো মানতে রাজি না, বুঝছেন। এদের আসলে কোনো, আমি এদের সাথে চলি তো, এদের এই কথাবার্তা ভালো, এই সুন্দর সুন্দর কথা বলবে, খুব ঠান্ডা মাথা, আমাদের মতো গরম না, খুব ভালো। কিন্তু এই ক্ষেপণাস্ত্র টেপনাস্ত্র এগুলো আমার কাছে বিশ্বাস না। এরা ক্ষেপণাস্ত্র বানাবে, ইয়ে করবে। ছোট্ট একটা দেশ পাকিস্তান, তার সাথেই পারে না। পাকিস্তান তাদের আগে পারমাণবিক অস্ত্র বানিয়ে বসে আছে, তাদের আগে, তার অনেক পরে ইন্ডিয়া বানিয়েছে। তাহলে এটা এগুলি বিশ্বাস করা যায় না, বাংলাদেশে এগুলো বিশ্বাস করা উচিত না। এখন জনাব ক্যাপ্টেন মারফরজ, আপনি যদি গণতান্ত্রিক দেশ হন, তাহলে বা দেশের প্রধানমন্ত্রী হন, আপনার কিন্তু জনগণের পাবলিক পারসেপশনটা মানতে হয়। এটা আপনি আপনার মন মতো হোক বা না হোক, যে কারণেই হোক, বাংলাদেশের ভিতরে কিন্তু একটা এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আছে। আছে নাকি? আছে, সিরিয়াসলি আছে। আবার আমরা এই নির্বাচনে, যদিও অভিযোগ আছে পশ্চিমবঙ্গের নির্বাচনে যে 90 লাখ ভোটারকে বাদ দিছে ইন্ডিয়া, এবং সবাই কিন্তু মুসলিম ভোটার, এবং এই 90 লাখ ভোটার থাকলে হয়তো এবারও মমতা জিততে পারতো। বাট তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হয়েছে, যাই বলেন না কেন, উত্থান হয়েছে। এবং পশ্চিমবঙ্গে একটা কট্টর হিন্দুত্ববাদী সরকার এসেছে, যে শুভেন্দু বলেছিল শেখ হাসিনাকে সসম্মানে এয়ারপোর্টে নিয়ে আসবে, যে শুভেন্দু বলেছিল ভারতকে ইসরায়েল যেমন গাজায় হামলা চালায়, বাংলাদেশে ঢুকে এভাবে হামলা চালাতে,
এবং অনবরত এই শুভেন্দু মুসলমানদেরকে নিয়ে, বাঙালিদেরকে নিয়ে অনবরত খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আমি আমার লাইফে এইরকম নিকৃষ্ট রাজনীতিবিদ কমই দেখেছি। আনফরচুনেটলি সেই এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখন পশ্চিমবঙ্গের লোক চায়, তারা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী, তারা চায় যে বাংলাদেশকে আমরা তারা শিক্ষা দিক, বা বাংলাদেশের লোকজন চায় ভারতের সঙ্গে যাতে আমরা ওইরকম না মিশি। তো এরকম পাবলিক পারসেপশন মেনটেন করে আসলে ভারতের সঙ্গে আসলে কি বাংলাদেশের সুসম্পর্ক স্থাপন করা সম্ভব নিকট ভবিষ্যতে? সুসম্পর্ক স্থাপন করা সম্ভব যদি তবে সমতার ভিত্তিতে হয়, সীমিত পর্যায়ে, বাট ক্ষমতার ভিত্তিতে। আপনি যদি সম্মানের সাথে, আপনি যদি আমাকে সম্মান করেন, আপনি আমার চেয়ে শক্তিশালী, বাট আপনি আমাকে মিনিমাম সম্মান করেন, আমার সাথে আপনার মেনটেন করা সম্ভব। আপনি যদি আমাকে সম্মান না করেন, সবসময় আমাকে ইনসাল্ট করেন এবং সবসময় আপনি আমাকে একটা বেইজ্জতি করার জন্য আপনি সুযোগ খোঁজেন, তখন কিন্তু আমি চেষ্টা করবো আপনার থেকে অ্যাভয়েড করে আমি অন্যদিকে থাকার জন্য। এটাই বাংলাদেশের অবস্থা। কারণ বাংলাদেশের কোনো কিছুই কিন্তু বাংলাদেশ করে না। ভারত বাংলাদেশের গত 54 বছর ধরে বিভিন্ন ধরনের বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করেছে। পানি তার মধ্যে মেইন। পানি, শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে এবং বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তারা দুই ভাবে টর্চার করেছে গত 50 বছর 55 বছর ধরে। ফারাক্কা বাঁধ তখন আপনার হয়েছে, আপনারা জানেন। এগুলি পড়লে কোনো শেষ নাই। গত 17 বছরে তারা ডিরেক্টলি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় তারা হস্তক্ষেপ করেছে। এবং গত সপ্তাহে বিক্রম মিস্ত্রি, ভারতের পররাষ্ট্র সচিব, উনি সাংবাদিক সম্মেলনে বলেছেন ভারত কখনোই বাংলাদেশের কোন নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং টাইপের কিছুতে ইনভলভ ছিল না। যাহা মিথ্যা কথা। উনি হয় একজন মিথ্যাবাদী অথবা ওনার স্মৃতিভ্রম, ওনার মেমোরি লস হয়ে গেছে। 2014 সালে মনে আছে তৎকালীন ওনারই উত্তরসূরি পূর্বসূরি সুজাতা মেহতা পররাষ্ট্র সচিব, উনি বাংলাদেশে এসে কি কীর্তিটা করেছিলেন? সুজাতা সিং কি কীর্তিটা করলেন? উনি এর সাথে দেখা করে এর সাথে চাপ দিলেন, এর সাথে রাজি হলেন না, এর সাথে তখন সিএমএইচ ভর্তি করা হলো, তাকে চড়থাপ্পড় দিল ডিজি জেনারেল আকবর। সবকিছু আমরা জানি। তো তারপরে উনি যেতে চাননি, উনি ত্যাগপত্র সাইন করেছিলেন এই জাতীয় পার্টির, এই কাহিনী তো আমরা জানি। তো তখন কি করেনি? তারও আগে 2007-8 সালের সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় কি হয়েছিল ঘটনা, আমরা কি এটা ভারতের তো প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স বইটাতে পড়িনি? বইটা আমার কাছে আছে। এখানে তো উনি ডিটেইল লিখেছে মঈনুদ্দিন কিভাবে এসেছে, বাংলাদেশের সাথে কিভাবে ভারতের ডিল হয়েছে, জামাতকে ঠেকাতে হবে, মৌলবাদী ঠেকাতে হবে, কারা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায় কিনা, এগুলো তো উনি লিখেছেন। তো এগুলা কি হস্তক্ষেপ না? বিক্রম মিস্ত্রি সাহেব কি এগুলো বইগুলো পড়েননি, জানেন না? আমাদেরকে বেকুব বানা নতুন প্রজন্মকে 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য বোকা বানানো যাবে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। আমরা তো এগুলো প্রচার করে দেবো। এখন সব কি ভারতের দোষ দিলে হবে? আমাদেরও তো দোষ আছে। আমাদের আওয়ামী লীগ তো আমাদের দেশীয় তো। মিশন ভাই, প্রত্যেকটা মানুষ তার নিজের স্বার্থে চলে এবং চলা উচিত। আমি মনে করি যে আমার স্বার্থটা আমাকে বুঝতে হবে, কোনটাতে আমার ভালো, কোনটাতে আমার খারাপ। কিন্তু আওয়ামী লীগ এমন স্বার্থ দেখেছে নিজে যে দেশটাকে বিক্রি করে হলো ক্ষমতা থাকতে হবে, এটাই তো সমস্যা। ওটাই তো স্বার্থ। ওই যে ক্ষমতা থাকলেই তো আপনার হাজার হাজার কোটি টাকা প্রাপ্তি, আপনার ক্ষমতা, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলবেন, আপনি চিরস্থায়ী ভাবে ক্ষমতায় থাকবেন। হাসিনা তো বলেছে আমার অ্যাবসলিউট পাওয়ার চাই, যে কোনো ভাবে আমার পাওয়ার চাই, পাওয়ার হাংরি, শি ইজ টু লাভ পাওয়ার, প্লাস টাকা তো আছেই। তো উনি তো ক্ষমতায় ছিলেন। ভারত এবং আওয়ামী লীগের উইন উইন সিচুয়েশন ছিল তাদের দুজনেরই। মানে হাসিনা যা দিয়েছে এই জীবনে কোনোদিন ভারত বলতে পারবে না, আবার ভারতও যা হাসিনার জন্য করেছে হাসিনা জীবন। তার মানে হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের উইন উইন সিচুয়েশন ছিল, কিন্তু বাংলাদেশ মানুষের জন্য ক্ষতি ছিল না, মানুষের জন্য ক্ষতি ছিল। আজকে যেমন বিজেপি মনে করছে ঠিক আছে তাদের লোকজন ভোট দিয়েছে, তারা এক অজ্ঞাত কারণে বাংলাদেশ বিরোধী হয়ে উঠেছে। আমি জানি না কেন বাংলাদেশ কখন ভারতের কি ক্ষতি করেছে আমি জানি না। একমাত্র বাংলাদেশের নিজের বক্তব্য প্রদান ছাড়া, আমরা চায়নার সাথে ব্যবসা করতে চাই, চায়নার থেকে হেল্প চাই, আমরা ভারতের এই আধিপত্যবাদ মানি না, এটা ছাড়া বাংলাদেশ কোথায় ভারতকে কি করেছে আমি জানি না। কিন্তু ভারতের লোকজন এখন বাংলাদেশের, ভারতের মুসলিম জনগোষ্ঠীকে, বাংলাদেশি এক মন্ত্রী আজকে বলে ফেলেছেন গতকাল, এই যে ভারতের নতুন একজন মন্ত্রী অগ্নিমিত্র, উনি বলেছেন অনেক আমাদের সৌভাগ্য যে বিজেপি ক্ষমতা এসেছে, নাহলে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বাঁচানো গেছে। এটা কিন্তু একটা নিউজ। পশ্চিম বাংলাদেশ, তাহলে দেখেন আমরা এখানে বসে মনে করি যে আমরাই বোধহয় ভারত বিরোধী। আরে দাদারা আমাদেরকে অনেক ভালোবাসে, দেখেন আপনি কতটুকু ভালোবাসা। আমাদের এই ছোট্ট দেশটাকে তারা তো সহ্য করতেই পারে না।
আমাদের কোনো চ্যানেল কলকাতা সহ পশ্চিমবঙ্গে কোনো ইন্ডিয়া দেখা যায় না, সব জ্যামিং দিয়ে জ্যামার দিয়ে ব্লক করা, অথচ তাদের চ্যানেলগুলো অদ্যাবধি আমরা বন্ধ করতে পারিনি, আমরা অখাদ্য করতে বলছি। ইউনূস সরকার তো করার কথা ছিল, করে নাই। না না, করতে পারেনি, করার কথা ছিল। এটা এগুলা বুঝছেন, ওই কেবল অপারেটররা এগুলো ছাড়া পয়সা কামাতে পারে না, ওই দেখা যায় যে নিজেরা অনলাইন থেকে ডাউনলোড করে এগুলো দেয়। এগুলা মানুষের মেন্টাল সিচুয়েশন চেঞ্জ না হলে, মাইন্ডসেট চেঞ্জ না হলে হবে না, আপনি কোনোভাবেই পারবেন না এগুলো। এখন এই ভারতের বড় বড় রাজনীতিবিদরা, মুখ্যমন্ত্রী সহ, তারা যেভাবে মানে বাংলাদেশের সমালোচনা করতেছে, আসামের যে মুখ্যমন্ত্রী কি যেন নাম, হেমন্ত বিশ্ব শর্মা ওনার নাম, উনি বলতেছে যে উনি 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 ওপেন টেলিভিশনে বলতেছে কিভাবে ওনারা মুসলমানদেরকে পুশ করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। ত্রিপুরার রাজা প্রদত্তনাথ বলতেছে চট্টগ্রামটাকে আমরা নিয়ে ভিন্ন আমরা একটা খ্রিস্টান দেশ করব। এরকম শুভেন্দু দিকে তো বলতেছি। তো এখন আমাদের করণীয় কি, জনাব ক্যাপ্টেন মারুফ রাজু, আপনি সেনাবাহিনীতে দীর্ঘদিন ছিলেন, ভাই চট্টগ্রাম, আমাদের কি আসলে এখন এই ইরানের মতো হতে হবে, আসলে খুব সংসম্পূর্ণ অস্ত্র? অবশ্যই আমাদেরকে ইরানের মতো হতে হবে। আমি অনেকবার বলেছি, এবং এটাকে যে কোনো দেশের অধিকার আছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা করার জন্য। বাংলাদেশের 18 থেকে 22 বছর বয়সের ভিতরে 2 বছরের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং করানো উচিত। এবং এটা অনেক আগে আমরা যখন সেনাবাহিনীতে ছিলাম, আমরা যখন ট্রেনিং করেছি, তখন কিন্তু আমরা এগুলা শুনতাম যে বাংলাদেশের যুদ্ধ যদি কারোর সাথে হবে ভারতের সাথে, আর বার্মার সাথে সামান্য বর্ডার আছে। আমরা উলফল্যান্ড এবং গ্রিনল্যান্ড বলে আমরা কিন্তু ট্রেনিং করতাম। ভারত ছিল উলফল্যান্ড, আমরা হলাম গ্রিনল্যান্ড। এখন হাসিনার আমলে উলফল্যান্ড উঠিয়ে দেওয়া হয়েছে, উলফল্যান্ডে নাই, কারণ ভারত তখন আমাদের বন্ধু, আমাদের একই দেশ। কেউ বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, কেউ বলে ভাই বোন সম্পর্ক, তো এগুলা তো আসলে অবাস্তব, কোনোদিন হবে না। বাংলাদেশের মানুষ এটা কোনোদিন মেনে নেবে না। এবং আমাদেরকে ওই যে আপনি বললেন, সব দিকে দেখতে হবে, আমাদেরকে পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমাদের আপাতত তো পারমাণবিক বোমা দরকার নেই, আমাদের আছে তো পারমাণবিক বোমা। পাকিস্তানের বোমাটাই আমাদের বোমা, চায়নার বোমাটাই আমাদের বোমা। এইভাবেই কিন্তু বিশ্ব চলে। দেখেন না, সৌদি আরব সহ এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনো আর্মি টার্মি কিছু নাই, আমেরিকান আর্মি ওখানে মধ্যে বেস করে তাদেরকে প্রতিরক্ষা দেয়। তো এটাও খারাপ না, তো এটা তো টাকা দিয়ে তারা দেয়, তাদের কাছে টাকা আছে। আমাদের কাছে টাকা নাই, আমরা বন্ধুত্ব রাখবো, আমাদের বিপদে আপদে। আমি তো পাকিস্তানে গিয়েছি, ভারতে গিয়েছি, আপনি গেছেন কিনা জানি না। আমি 2টা দেশেই ভ্রমণ করেছি এক্সটেন্সিভলি, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। আমি কৌতূহলবশত গিয়েছি, এবং আমি যেখানে যেখানে গিয়েছি সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে তাদের কি মতামত। সব জায়গাতে আমি দেখেছি তারা অত্যন্ত পজিটিভ, এবং তারা অনেক ভালো বাংলাদেশের ব্যাপারে জানে। এবং বাংলাদেশের ব্যাপারে তারা বলে, আমাদের 2টা ভাই ছিল, আমাদের এই কিছু কিছু নেতাদের, কিছু কিছু লোকের গাদ্দারির জন্য, তাদের ক্ষমতার লোভের জন্য এই 2টা ভাই ভাগ হয়ে গেছে। তারা এখনো, আমি ভারতের থেকে পাকিস্তানের আতিথ্যতা অনেক বেশি পেয়েছি, সেই মানুষ অনেক আমাদেরকে অনেকভাবে আপন করে তাই নিয়েছে। না, বিশ্বের সেরা সেরা ট্রাভেল ব্লগার যারা পশ্চিমে থাকে আর কি, তাদেরকে জিজ্ঞেস করবেন যে পৃথিবীর সবচেয়ে অতিথিপরায়ণ দেশ কোনটা, তারা বলবে পাকিস্তান। আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, নতুন প্রজন্ম যারা বা অনেকে মনে করতে পারেন পাকিস্তানে আমাদের কিরকম যুদ্ধ হয়েছে, এত মানুষ মারা গেছে, যদিও এটা শিওর না কত মানুষ মারা গেছে। তো এই প্রসঙ্গে আমি বলতে চাই, এই ইতিহাস এবং যদি পৃথিবীর ইতিহাস, পৃথিবীর বিভিন্ন ঘটনা প্রবাহ আপনারা যদি পর্যবেক্ষণ করেন, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বিরুদ্ধ দেশ যারা যুদ্ধ করেছে একে অপর বিরুদ্ধে, পারমাণবিক বোমা ফেলেছে, এত লক্ষ লোক মারা গেছে, সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং জাপান কিন্তু এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে বড় বন্ধু এবং মিত্র। এটার থেকে শিক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, পাকিস্তান আমাদের উপর, আমাদের সাথে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ পাকিস্তান হেরে গেছে, যদিও এটা আমাদের যুদ্ধ স্বীকার করে না, ভারত বলে এটা ভারতের যুদ্ধ। ভারত সাফল্যজনক ভাবে আমাদেরকে 2 ভাগ করেছে, এবং অনেক মিথ প্রচলিত আছে। এটার থেকে বেরিয়ে এসে আমি মনে করি না পাকিস্তানের জনগণ এবং বাংলাদেশের জনগণ একে অপরের বিরোধী এবং একে অপরকে ঘৃণা করে। এর থেকে বেরিয়ে এসে ক্ষমা প্রার্থনা করেছে তিনটা পাকিস্তানি সরকার প্রধান। আমি মনে করি এর থেকে বেরিয়ে আসার সময় এসেছে, এখন আমাদের এখন একত্রে কাজ করতে হবে। জি, আমেরিকা ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো, ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ করলো, তারা এখন বন্ধু। ভিয়েতনামের কত লোক মারলো আমেরিকা, যদিও আমেরিকা পরে। আমি ভিয়েতনামে গেছি ভাই, এইগুলো দেখতে গেছি কিভাবে মেরেছে, টর্চার সেলগুলি, এবং যে ডেঞ্জারাস ভাই, বাঘের খাঁচা, সেই হ্যানয় আমি দেখেছি সাইগনে, বাঘের খাঁচা, এরকম ঘোরানো খাঁচা, এখানের মধ্যে 15-20টা বাঘ, ক্ষুধার্ত বাঘ থাকতো, উপর থেকে এখানে ভিয়েতনামীদেরকে ফেলে দিত আমেরিকান আর্মিরা, এবং ওখানে একদম আমার ছবি আছে বলেই। কিন্তু পরে আমেরিকা লজ্জাজনক ভাবে লেজ গুটিয়ে চলে এসেছে, এবং এখন তারা সবচেয়ে ভালো বন্ধু।
বন্ধু, এবং আপনি জানেন যে শাতিল আরব নিয়ে ইরান ইরাক 8 বছর যুদ্ধ হয়েছে না? সেখানে সাদ্দাম হোসেনের কেমিক্যাল উইপনে 2 লক্ষ ইরানি মারা গেছে তো। এখন জি। কিন্তু ইরান আর ইরাক আবার বন্ধু, বন্ধু কারণ ইরাকে এখন শিয়া সরকার ক্ষমতায়। তো এই আসলে পৃথিবীতে কোনো স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু নাই, কিন্তু শত্রু আমাদের নাই, এই রাজনীতি তো নাই, শেয়ার করার কথা নাই, এটা নাই। কিন্তু এই কথাটা বাঙ্গু শাহবাগীরা বোঝে না কেন? ভাই ওদের মেইন প্রবলেম হলো ধর্ম। ওদের কাছে ইসলাম ধর্মটা ভালো লাগে না ভাই। ওদের কাছে ইসলাম ধর্মটা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ এটা ঐচ্ছিক ধর্ম। আমার নাম হলো আমরা কি বলে এটা, শাহরিয়ার কবির, কিন্তু আমি কাজে কর্মে হলো গাঙ্গুলি। আমার তো অসুবিধা নাই ভাই, আপনি শাহরিয়ার কবির নামটা চেঞ্জ করে আপনি গাঙ্গুলি হয়ে যান, আপনার তো সে স্বাধীনতা আছে। আপনি অন্য ধর্ম নিয়ে নেন, কিন্তু আপনি মুসলিম থেকে আপনার জানাজার মধ্যে কেউ না আসুক, আপনি মারা যাওয়ার পরে ওখানে কোরআন তেলাওয়াতের বদলে আপনি রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে দল বেঁধে, এই কোন সংস্কৃতি ভাই? এটাই তো এদের প্রবলেম, এরা তো এটাই ভুলতে চায় না। তো ওদের তো পশ্চিমবঙ্গ আছে, ওরা যাক, দাদারা ওখানে চলে যাক, আমরা ঐচ্ছিক ধর্ম পালন করতে দেব না, সে হিন্দু হোক মুসলিম হোক। ধর্ম মতো পালন করেন আপনি, কেন আপনি আরেকজনকে ভাবাবে করবেন? সবকিছু ঠিক আছে ভাই, শেখ হাসিনার নামে কথা বললেও প্রবলেম, তারেক রহমানের নামে যদি কেউ কিছু বলে তাতেও আপনার গ্রেফতার হবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কথা বললে আপনার কোনো কিছু হবে না, আপনাকে কেউ কিছু করতে পারবে না। যদি করে বলে যে ধর্মান্ধ, কেন? আপনি তো এই বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি আছেন, আপনি তো জিসাস ক্রাইস্টের ব্যাপারে তো কোনো কথাবার্তা কেউ বলে না, বলার মতো কারো কোনো সুযোগ নাই, এবং অত্যন্ত সম্মান করে, এবং তার বার্থডে 25শে ডিসেম্বর ওয়ার্ল্ড ওয়াইড এটা পালন করা হয়। অথচ দেখেন এই জিসাস ক্রাইস্টকে হত্যা করেছে ইহুদিরা। এই ইহুদিদের সাথে আজকে খ্রিস্টানদের সবচেয়ে বড় বন্ধুত্ব। তাদের নবীকে হত্যা করেছে, তারা তাদেরকে হাতে বন্ধুত্ব করেছে। এই দেখেন পৃথিবীতে কত পরিবর্তনশীল, ইউনিক, এগুলো একটা এক্সাম্পল ইউনিক। তো আমাদেরও সময় এসছে কিছুটা পরিবর্তন হওয়ার। আমরা সেই পুরোনো বস্তা পচা আর প্রথমে ইতিহাসটা ঠিক মতো লিখুন, কত মারা গেছে ঠিক করুন, কে মুক্তিযোদ্ধা ছিল ঠিক করুন, কে রাজাকার ছিল ঠিক করুন, করার পরে বাংলাদেশ কোন দিকে